আমি বড়লোক বাবার একমাত্র সন্তান। বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছিলাম। একজন ষড়যন্ত্র করে আমাকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দেয়। আমি অজ্ঞান হয়ে ভেসে যাচ্ছিলাম। একজন মাছ শিকারী আমাকে উদ্ধার করে আর তার বাড়িতে নিয়ে যায়, আর বলে আমার কোনো সন্তান নাই, আমি তোমাকে আমার সন্তান হিসেবে রাখতে চা। কিন্তু তার বউ রাত্রে আমাকে একা পেয়ে আমার সাথে যা করে, কারণ সে আমাকে। আমার নাম সাহিল, আমার বয়স 9 বছর। একদিন আমি আমার বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে বোটে চেপে অনেক মজা করছিলাম। এমনিতে আমি একজন বড় লোক বাবার ছেলে ছিলাম, কিন্তু আমার বাবা আমাকে কখনো নিজের ছেলে রূপে অ্যাকসেপ্ট করেন। আমার বাবা সবসময় রোমবাজি করতেই ব্যস্ত থাকতেন। আমার বাবা কখনো আমার খেয়াল রাখতেন না। আমার মা তো আমার জন্মের পরেই মারা গিয়েছেন। আমি আমার মায়ের চেহারা পর্যন্ত দেখিন। মায়ের ভালোবাসা পাওয়া তো দূরের কথা, আমার দাদু দিদা আমাকে মানুষ করেছেন। আমার মায়ের মারা যাওয়ার পরে আমার বাবা প্রত্যেক দিন নতুন নতুন মেয়েদের সঙ্গে সম্পর্ক করত। আমার বাবা কোনোদিন আমার ব্যাপারে ভাবেননি যে তার একটা ছেলেও আছে। আমার বাবা আমাকে নিজের বাবা মায়ের কাছে রেখে দিয়েছিল। আমার দাদু দিদা অনেক বয়স্ক ছিল। তারা যতটা পেরেছে আমাকে ভালো শিক্ষা দিয়েছে, আমাকে ভালোভাবে মানুষ করেছে। আমার দাদু ও দিদা মা বাবার সমান ভালোবাসা দেওয়ার চেষ্টা কর। আমি যখন একটু বড় হলাম তখন আমাকে পড়াশোনার জন্য বাইরে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছিল, যেহেতু আমার দাদু ও দিদা অনেক বয়স্ক ছিল। এভাবে দিন কেটে যায় আমার, কিন্তু আমি বাবা মায়ের কোনোদিন ভালোবাসা পাইনি। আমি তখন ক্লাস 12-এ ছিলাম, আর কয়েক মাস পরে আমার ক্লাস 12 কমপ্লিট হল। সে সময়ে আমাদের স্কুল থেকে অনেক ছাত্র পিকনিকে যা, আমিও তাদের সঙ্গে যাই। আমরা বসেছিলাম এবং খুব মজা করছিলাম। ঠিক সেই সময় আমার বন্ধুর সঙ্গে একটা অন্য ছেলের ঝামেলা হয় এবং তাদের দুজনের মধ্যে মারামারি লেগে যা। আমি আমার বন্ধুকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করি। সেই ছেলেটা আমার বন্ধুকে অনেক মারে। আমি সেই ছেলেটাকে ধরতে যাই, ঠিক সেই সময় বদমাশ ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে দেয়। আমি জলে পড়ে যাই। জলে পড়ার পরে আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম, কারণ আমি সাঁতার জানতাম না। আমি জলের গভীরে চলে যাচ্ছিলাম। আমি অনেক চেষ্টা করছিলাম নিজেকে বাঁচানোর। তখন আমার মনে হচ্ছিল এবার আমি বাঁচতে পারব না। আমি এটা জানতাম না এই গভীর সমুদ্রে আমাকে কেউ বাঁচাতে আসবে। তারপরে যখন আমি চোখ খুললাম দেখলাম আমি একটা ঘরের মধ্যে শুয়ে আছি। অনেক সুন্দর, বিশাল বড় একটা বাড়ি। বাড়িটা এতটাই সুন্দর ছিল যে আমার তখন নিজের খেয়াল ছিল না। আমি বাড়িটাই ভালো করে দেখছিলাম। সে ঘরে একটা লোক আমার সামনে বসেছি। সেই মানুষটার বয়স আমার ধারণা অনুযায়ী 40 থেকে 45 বছর বয়স হবে। আমি যখন চোখ খুললাম তখন মানুষটি আমার কাছে এসে জিজ্ঞেস করল, তুমি ভালো আছো? আমি তখন মাথা নাড়িয়ে উত্তর দিলাম, হ্যাঁ। কিন্তু আপনি কে? আমি এখন কোথায় আছি? এটা কার বাড়ি? মানুষটি তখন বলল, এত বেশি চিন্তিত হওয়ার দরকার নাই, আমি তোমাকে সব বল। তুমি এখন কোথায় আছো? আমি কে? আমার নাম অমিত, আমি এই বাড়ির মালিক। আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। আমার মাছ ধরতে খুব ভালো লাগে। আমি সিন করতে কখনো সমুদ্রের ধারে বা কখনো নদীর ধারে যায়। সেদিন আমি সমুদ্রের ধারে বসেছিলাম। এটা ঠিক 3 দিন আগেকার ঘটনা। তখনই জলের মধ্যে একটা উথালপাতাল হয়। আমি বুঝতে পেরেছিলাম জলের মধ্যে কিছু একটা আছে। তারপর আমি যখন জলের মধ্যে তোমাকে দেখলাম তখন অবাক হয়েছিলাম এবং ভয় পেয়েছিলাম। তারপর আমি জল থেকে তোমাকে বের করে নিয়ে আসি নিজের বাড়িতে। তোমার অবস্থা খুবই খারাপ ছিল, তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে। তারপর নিজের গাড়িতে করে তোমাকে বাড়ি নিয়ে আসি আর তোমার জান ফেরার অপেক্ষা করতে থাক, এটা জানার জন্য যে তুমি কে, তোমার বাড়ি কোথা। আজ 3 দিন পরে তোমার জান ফিরেছে। লোকটির কথা শুনে মনে পড়ল বন্ধুকে বাঁচাতে গিয়ে আমি জলে পড়ে গিয়েছিলাম। তারপর লোকটি সত্যি কথা আমাকে জিজ্ঞেস করে। আমি তাকে সত্যি কথা বলে দিই যে আমি কিভাবে জলে পড়ে যায়। আমার কথা শোনার পরে উনি আমাকে জিজ্ঞেস করেন আমার বাবা মায়ের ব্যাপারে, কে আমি, আমার বাড়ি কোথায়, যাতে এখান থেকে মা বাবা আমাকে নিয়ে যেতে পার। উনার কথা শুনে আমার অনেক দুঃখ, কারণ আমার মা মারা গেছিল, আমার বাবা থাকতেও বাবা ছিল না। তাই বেশি ভাবনা চিন্তা না করে লোকটাকে আমি বলে দিই আমি অনাথ। আমার কথা শুনে লোকটি কেঁদে ফেলে। লোকটার কান্না দেখে মনে হয় উনি যেন আমার মনের কষ্টটা বুঝতে পেরেছেন। তারপর লোকটি আমাকে বলে, আমি যদি তোমাকে এই বাড়িতে থাকতে বলি তাহলে তুমি কি থাকবে? লোকটির কথা শুনে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম। তারপর বলি, আমি আপনার বাড়িতে কি করে থাক? লোকটাকে দেখে মনে হয়েছিল অনেক ভালো মনের মানুষ। লোকটি বলল, আমার 5 বছর আগেই বিয়ে হয়েছে, কিন্তু আমার কোনো সন্তান নেই। আমার এত টাকা সম্পত্তি কোনো কাজের না, কারণ আমার কোনো সন্তান নেই। আমি চাই আমার একটা সন্তান হোক, যে আমার এই সম্পত্তির মালিক হবে, কিন্তু সৃষ্টিকর্তা আমাকে কোনো সন্তান দেয়নি। আমার সঙ্গে কথা বলতে বলতে লোকটি চাকরকে ডাকে এবং আমার জন্য স্যুপ আনতে বলে। চাকরটি আমার জন্য স্যুপ নিয়ে আসে। তারপর লোকটি আমাকে বলে, এখন তুমি আরাম করো, বাকি কথা পরে হবে। সেদিন শরীরটা ঠিক লাগছিল না। সারাদিন ঘরের মধ্যে থেকে আমি বোর হয়ে গিয়েছিলাম। তাই দরজা খুলে বাইরে গেলাম। দেখলাম বিশাল বড় বাড়ি। বাড়িতে বেশ কয়েকটি চাকর আর সামনে একটি সুন্দর 2 বছরের মেয়ে দাঁড়িয়েছিল, যাকে দেখে আমি ধারণা করতে পারছিলাম না যে সে এই বাড়ির কে হতে পারে। প্রথমেই আমি ভেবেছিলাম সে হয়তো ওই লোকটির বোন। বাড়িটা আমি ঘুরে ঘুরে এদিক সেদিক তাকাচ্ছিলাম। ঠিক সেই সময় লোকটি এসে আমাকে জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো?
কোনো অসুবিধা নেই? আমি বললাম, না আঙ্কেল, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। তারপর লোকটি আমাকে বলল, এটা বাংলাদেশ, তুমি বর্তমানে বাংলাদেশে আছো, চলো আমার বাড়ি তোমাকে ঘুরিয়ে দেখায়। তারপর আমি আঙ্কেলকে জিজ্ঞেস করি, ওই মেয়েটি কে? আঙ্কেল আমাকে বলে, ওটা আমার ওয়াইফ। আমি শুনে অনেক অবাক হয়েছিলাম, কারণ একটা ৪৫ বছরের লোকের এত কম বয়সে বউ কী করে হতে পারে। লোকটি বল, আমি কোনো দিন বিয়ে করতে চাইনি, আমার মাথায় টাকা ইনকাম করার নেশা ছিল, আমি সবসময় নিজের ব্যবসা নিয়েই ভাবতাম। আজ অনেক কষ্ট করে এই জায়গায় আমি এসেছি, এত বড় ব্যবসার মালিক হতে পেরেছি। আমার কোনো ভাইবোন নেই, আমার বাবা মায়ের মারা যাওয়ার পর আমি একদম একা হয়ে যায়, এত বড় বাড়িতে আমাকে অনেক একা মনে হয়। আমার বন্ধুরা বলতো, বিয়ে করে নে, তাহলে সব ঠিক হয়ে যাবে, ছেলেপুলে হবে, সংসার হবে, তাহলে তোর একাকিত্ব দূর হবে। তারপর ভাবলাম, বন্ধুরা ঠিকই বলছে, কিন্তু এই বয়সে কোথায় ঘুরতে যাব? তারপর তোমার সোহিনী আন্টি আমাদের বাড়িতে আসে কাজ করার জন্য, কিন্তু সে এতটাই সুন্দর দেখতে যে আমি তাকে বিয়ের প্রস্তাব দিই। তার বাড়ির লোক রাজি হয়, কারণ তারা খুব গরিব ছিল। বলে না যে টাকার এত দম আছে যে টাকা দিয়ে সবকিছু করা যায়। আমি ভেবেছিলাম বিয়ের পরে আমার সন্তান হবে, কিন্তু ৫ বছর হয়ে গেছে, আমার কোনো সন্তান হয়নি। কত ভালো হতো আমারও যদি একটা নিজের সন্তান হতো। আমি আঙ্কেলের কষ্টটা বুঝতে পারছিলাম। আঙ্কেল নিজেকে অনেক একা মনে করছিলেন, আর আমি ভাবছিলাম আজকে নিজের কোনো সন্তান নেই, তাই আঙ্কেল কত কষ্ট পাচ্ছেন। আর আমার বাবার একমাত্র সন্তান, তাও আমার বাবা আমাকে ভালোবাসে না, আমার কোনো খোঁজখবর রাখে না। পুরো বাড়ি ঘোরার পরে দুপুরে ভাত খাওয়ার জন্য আমরা নিচের ডাইনিং রুমে এলাম, টেবিলে একসঙ্গে খেতে বসলাম। খাবার দেখলাম ২-৩ রকমের মাছ সাজিয়ে রাখা আছে, আমিও মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম। সোহিনী আন্টি বল, তোমার আঙ্কেল মাছ খেতে ভীষণ ভালোবাসেন, উনার জন্য আমি নিজে হাতে ২-৩ রকমের মাছ প্রত্যেকদিন রান্না করে দিই। সোহিনী আন্টির মাছ রান্না খুব ভালো ছিল। এভাবে প্রায় ৬-৭ দিন কেটে যায়। একদিন রাতের বেলা আমি আমার রুমে শুয়েছিলাম, হঠাৎ করে অনেক জোরে জোরে কান্নার আওয়াজ পাই। কান্নার আওয়াজ পেয়ে আমি ভয় পেয়ে যাই, রুমের দরজা খুলে এদিক ওদিক তাকিয়ে দেখি, তারপর বুঝতে পারি আওয়াজটা সোহিনী আন্টি আর আঙ্কেলের রুম থেকে আসছে। আমি আঙ্কেলের রুমের দিকে যাই এবং দরজা খুলে দেখি সোহিনী আন্টি কাঁদছেন। আর অমিত আঙ্কেলের অবস্থা দেখে আমার পায়ের নিচ থেকে মাটিটা যেন সরে যায়। দেখলাম আঙ্কেলের মুখ থেকে রক্ত বেরোচ্ছে এবং অনেক বমি করছে। আমি তাড়াতাড়ি গিয়ে আঙ্কেলকে ধরলাম এবং সোহিনী আন্টিকে বললাম, এগুলো কি আপনি থাকতে এত খারাপ অবস্থা কেন হলো? আপনি ডাক্তারকে ডাকেননি কেন? সোহিনী আন্টি কেঁদে কেঁদে আমার হাত ধরে বললেন, আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম, নিজেই বুঝতে পারছিলাম না কি করব। তারপরে আমি কোনো কিছু না ভেবে আঙ্কেলকে কোলে তুলে গাড়িতে বসিয়ে সঙ্গে ড্রাইভারকে নিয়ে যাই। হসপিটাল নিয়ে যাওয়া মাত্রই আঙ্কেলকে আইসিইউতে নিয়ে নেয়। ভোরবেলা ডাক্তার এসে বলে আঙ্কেল এখন সুস্থ আছেন। ডাক্তার রিপোর্টটা আমার হাতে দেয় এবং বলে উনার হেপাটাইটিস অনেক আগে থেকেই ছিল এবং অসুখটা আরও বেশি বেড়ে গেছে। ডাক্তার এটাও বলেন আঙ্কেলকে খুব সাবধানে থাকতে হবে এবং খুব হালকা খাবার খেতে হবে। তার পরের দিন আঙ্কেলকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে আসার পরে সোহিনী আন্টি আমাকে বলেন, আজ তুমি না থাকলে তোমার আঙুলের কী যে হতো আমি নিজেও জানি না, তোমাকে অনেক ধন্যবাদ। আঙ্কেল আমাকে নিজের কাছে ডাকেন এবং বুকে জড়িয়ে ধরেন আর বলেন, তুমি আমার ছেলে, আজ থেকে তুমি আমাকে আঙ্কেল নয় বাবা বলে ডাকবে। আমি তোমার বাবা আর তুমি আমার একমাত্র ছেলে। তুমি আজ আমার জন্য যা করেছ, আমার নিজের ছেলে হলেও এতটা করত। আমার ছেলে নাই, তাই সৃষ্টিকর্তা তোমাকে আমার কাছে ছেলে রূপে পাঠিয়েছে। এই বলে তিনি আমার কপালে চুমু দেন। আমি এত ভালোবাসা কোনোদিন আমার নিজের বাবার কাছেও পাইনি, তাই আমিও কেঁদে ফেলি এবং ওনাকে বাবা বলে ডাকি। যে লোকটি আমাকে ছেলে বলে আপন করেছিলেন উনার নাম অমি। বাবাকে যেহেতু ডাক্তার বেড রেস্ট করতে বলেছিল, বাবা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল, তাই আমি বাবাকে বলি, আজ থেকে তোমাকে অফিসে যেতে হবে না, তুমি বেড রেস্ট করবে। বাবা তখন আমাকে বলে, আমি বেড রেস্ট করলে আমার অফিসের ১২টা বেজে যাবে, আমি না থাকলে আমার কোম্পানি ডাউন খাবে, সবকিছু নষ্ট হয়ে যাবে। আমি তখন বাবাকে বলি, তোমার যা কাজ আছে আমি করব, আজ থেকে তোমাকে আমি কষ্ট করতে দেব না। বাবা তখন হেসে বলে, বাহ, খুব ভালো কথা তো, তাহলে তুমি কাল থেকে অফিস জয়েন করবে, আমি তোমাকে সমস্ত কিছু বুঝিয়ে দেব, তোমার সঙ্গে আমার পিএ থাকবে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করার পরে বাবার সঙ্গে দেখা করে আমি বেরিয়ে পড়লাম অফিসের কাজে। জানি না কেন বাবার প্রতি আমার একটা আলাদা টান হয়েছিল। উনার চোখের দিকে তাকালে আমার মনে একটা আলাদা মায়া আসত এবং আমার মনে হতো যে ওনাকে আমি একদিনও কষ্ট পেতে দেব না। যেহেতু আমার প্রথম দিন অফিস, তাই আমার বুঝতে একটু অসুবিধা হয়েছিল, কিন্তু আমাকে সেরকমভাবে কিছু কাজ করতে হয়নি। আমার সঙ্গে বাবার পিএ ছিল। সেদিন বিকেলবেলা বাড়ি এসে কাজের মাসিকে জিজ্ঞেস করি, বাবা আজকে কি দিয়ে ভাত খেয়েছেন? কাজের মাসি বলে, আজ সোহিনী ম্যাডাম নিজের হাতে স্যারের জন্য ৩-৪ রকমের মাছ রান্না করেছিলেন। আমি তখন কাজের মাসিকে বলি, বাবার অতিরিক্ত খাওয়া চলবে না, বাবাকে হালকা খাবার খেতে হবে, না হলে সমস্যা হবে। এই কথা বলে আমি চলে যাই বাবার রুমে বাবার সঙ্গে দেখা করতে। বাবা তখন শুয়ে আরাম করছিল। বাবা আমাকে ডেকে বলে, কেমন লাগলো প্রথম দিন অফিসে? আমি উত্তর দিলাম, খুব ভালো বাবা। বাবার সঙ্গে কিছুক্ষণ থাকার পর আমি নিজের রুমে চলে আসি। নিজের রুমে এসে আমি অবাক হয়ে যাই এই দেখে যে
ঘরের মধ্যে সোহিনী আন্টি বিছানায় একটু অন্যরকমভাবে বসেছিল। ওটা দেখে আমি লজ্জা পেলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, সোহিনী আন্টি, আপনি কি কিছু বলতে এসেছেন? তারপর উনি আমার কাছে এসে আমার হাত ধরে বলল, প্রথমে তুমি আমাকে আন্টি বলা বন্ধ করো। আমাকে ভালো করে দেখো, তোমার কি মনে হয় আমি আন্টির মতো দেখতে? আমি কত সুন্দর দেখতে, আমার ফিগারটা দেখো কত সুন্দর। তাই প্লিজ আজ থেকে তুমি আমায় আন্টি বলা বন্ধ করো। উনার এগুলো নোংরা কথা শুনে আমি তাড়াতাড়ি করে নিজের হাতটা উনার হাত থেকে ছাড়িয়ে নিই এবং মাথা নিচু করে বলি, আপনি এখন এই রুম থেকে চলে যান, পরে কথা হবে। আমি যেহেতু অমিত আঙ্কেলকে বাবা বলে মেনে নিয়েছিলাম, তাই সোহিনী আন্টিকেও মায়ের নজরে দেখতা। যদিও বা উনি আমার থেকে মাত্র 2 বছরের বড়, কিন্তু আমি উনাকে কখনো খারাপ চোখে দেখিনি। তাই আমার সঙ্গে এ রকম ব্যবহার খুব খারাপ লেগেছিল। পরের দিন সকালবেলা আমি রেডি হয়ে নিজের ঘর থেকে বেরোতে যাচ্ছিলাম। ঠিক সেই সময়ে সোহিনী আন্টি আমার ঘরের মধ্যে ঢুকে পড়ে ব্রেকফাস্টের প্লেট নিয়ে এবং ভেতরে ঢুকে ঘরের দরজাটা লক করে দেয়। ওনার এই ব্যবহার দেখে আমি ঘাবড়ে যাই, যে আমার কাছে এসে বলে, তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি, এসো আমি তোমাকে খাইয়ে দিব। আমি ওনাকে বলি, আপনি এখান থেকে চলে যান। উনি আমার কোনো কথা শোনেন না, জোর করে আমার হাত ধরে আমাকে কাছে টেনে নেয় এবং সেই সময় দরজায় কাজের মাসি নক করে। আমি তাড়াতাড়ি আমার হাতটা ছাড়িয়ে দরজা খুলে দিই। কাজের মাসি আমাকে বলে, আপনাকে অমিত স্যার ডাকছেন। আমি কাজের মাসিকে বলি, তুমি চলো, আমি এক্ষুনি আসছি। তারপরে আমি তাড়াতাড়ি করে চলে যাই বাবার ঘরে। বাবা আমাকে বলে, তোমাকে হয়তো কিছুদিনের জন্য বাইরের দেশে যেতে হতে পারে। আমি একটা নতুন ডিল পেয়েছি, যার জন্য তোমাকে কিছুদিনের জন্য বাইরের দেশে যেতে হবে। তুমি কি যাবে? বাবা আমাকে জিজ্ঞেস করে। আমি উত্তর দিলাম, হ্যাঁ বাবা, আমি যাব, তোমাকে কষ্ট করে এত দূর যেতে হবে না, আমি সবকিছু ম্যানেজ করে নেব। তারপর আমি চলে যাই অফিসে। ধীরে ধীরে আমি অফিসে টাইম কাটাতে থাকি। এখন যেহেতু অফিসের কাজকর্ম সমস্ত কিছু বুঝে গেছি, তাই আমি যতটা পারতাম অফিসে টাইম কাটাতে এবং বাবার সঙ্গে টাইম বের করে ফোনেও কথা বলে নিতাম। সেদিন রাতের বেলা বাড়ি এসে দেখি আজও তেলে মাছ রান্না করে রাখা আছে। আমি কাজের মাসিকে জিজ্ঞেস করি, আমি তো বারণ করেছিলাম যাতে বাবাকে এত চর্বিযুক্ত মাছ না দেওয়া হয়, কতবার বলবো বাবাকে হালকা খাবার খেতে হবে, তারপরেও তোমরা বাবাকে কেন এত চর্বিযুক্ত মাছ খেতে দিয়ে? কাজের মাসি আমাকে বলে, সোহিনী ম্যাডাম অনেক ভালবেসে যত্ন করে স্যারের জন্য মাছ রান্না করেছেন। স্যার ডাল ও আলু দিয়ে ভাত খেতে পারছিলেন না, তাই সোহিনী ম্যাডাম মাছ রান্না করে দিয়েছে। আমি বুঝতে পারছিলাম না যে সব কিছু জানার পরেও সোহিনী আন্টি কি করে এসব করছে। তারপরে আমি নিজের ঘরে চলে যাই। ফ্রেশ হয়ে মুখ ধুয়ে আমি বাবার কাছে যাই দেখা করতে। সেখানে গিয়ে দেখি বাবা আগের থেকে একটু ভালো হয়েছে। বাবার পাশে সোহিনী আন্টি বসেছিল এবং বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি দেখে খুব খুশি হলাম সোহিনী আন্টি বাবার এত খেয়াল রাখছে। তারপর বাবা বলে, কালকে ছোট করে বাড়িতে একটা পার্টির আয়োজন করেছি, আমার অফিসের বন্ধুরাও আসবে। তোমার লন্ডন যাওয়ার আগে একটা খুব জরুরি কাজ আছে, সেই কাজ পুরো করব। আমি বললাম, ঠিক আছে বাবা, তুমি যেমন চাইছ ঠিক সে রকমটাই হবে। এটা বলে আমি নিজের রুমে চলে যাই। পরদিন সকালবেলা বাড়িতে সেই জন্য আগে রান্নাবান্না ঘর সাজানোর কাজ চলছিল, আর বাবাকেও একটু সুস্থ বলে মনে হচ্ছিল। আমার খুব ভালো লাগছিল যে বাবা একটু রিকভার হতে পেরেছে। এদিকে সোহিনী আন্টি আমার সাথে যেটা ব্যবহার করছিল সেটা নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম। সে আমার সঙ্গে কেন এরকম করছিল, আবার এদিকে বাবার খেয়াল রাখছিল। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমি এই ব্যাপারটা বাবার সঙ্গে কিভাবে আলোচনা করব। আমি পরে ভাবলাম, এই বিষয়ে আলোচনা করলে বাবা হয়তো আমাকে খারাপ ভাববে, তাই আমি সোহিনী আন্টির এই নোংরা ব্যবহার বাবাকে জানাইনি। আমি সোহিনী আন্টিকে একদিন এটাও বলেছিলাম, আপনি আমার সাথে এরকম ব্যবহার করলে বাবাকে বলে দেব। তারপর থেকে সোহিনী আন্টি আমার থেকে একটু দূরে থাকতেন। পরের দিন অনুষ্ঠানে সবাই খুব মজা করছিল। খাওয়া দাওয়ার পরে বাবা সবাইকে এক জায়গায় জড়ো করে বললেন, আজ আমার জীবনে অনেক বড় দিন। আজ আমি আমার সমস্ত সম্পত্তি আমার ছেলের নামে করতে চলেছি। এবং আমাকে ডাকার পরেও উনি এটা মনে করেন যে আজ থেকে সমস্ত সম্পত্তির মালিক আমি। এটা শোনার পরে সোহিনী আন্টি কেমন যেন একটা রাগে ঘরের মধ্যে ঢুকে পড়লে। আমি বাবাকে কোনোদিন বলিনি যে তোমার সম্পত্তি আমার নামে করে দাও। বাবা খুশি খুশি এই কাজটা করেছিল। তার পরের দিন সকালে আমি লন্ডনের জন্য বেরিয়ে পড়। আর বাবা যেহেতু আগের থেকে সুস্থ ছিল, তাই বাবার জন্য আমার মনে আর কোনো ভয় ছিল না। লন্ডনে আসার পরে আমি বাবার সঙ্গে কন্ট্যাক্ট ছিলাম। সব সময় তাকে ফোন করে জিজ্ঞেস করতাম খাওয়া দাওয়া, ওষুধ তৈরির ব্যাপারে। লন্ডন থেকে বাড়ি ফেরার 4 দিন আগে বাবা আমার ফোন রিসিভ করেন। তারপর আমি সোহিনী আন্টিকে ফোন করে জিজ্ঞেস করি, বাবা আমার ফোন কেন রিসিভ করছে না? আন্টি বলে, আরাম করছে তোমার বাবা। তারপর আমি ভাবলাম দূর থেকে বাবাকে বারবার ফোন করলে হয়তো ডিস্টার্ব ফিল করবে। বাড়ি গিয়ে বাবার সঙ্গে টাইম কাটাবো। লন্ডন থেকে 7 দিন পরে আমি বাড়ি ফিরি। সেই দিন বাড়ি ফেরার পরে ফ্রেশ হয়ে বাবার সঙ্গে দেখা করতে যাই। ঠিক সেই সময় সোহিনী আন্টি আমাকে বলেন, তোমার বাবা এখন আরাম করছে, পরে দেখা করবে। আমি ভাবলাম বাবা হয়তো সত্যি আরাম করছে, তাই পরে দেখা করব, এটা ভেবে আমি চলে যাই। বাবা যে কাজটার জন্য আমাকে লন্ডন পাঠিয়েছিলেন আমি সেটা পুরো করে আসছি এবং আমি খুব খুশি ছিলাম। এটা ভেবে আমি বাবার কাজ করতে পেরেছি। আমি জানতাম বাবা এটা শোনার পরে অনেক খুশি হবেন।
তাই আমি বাবাকে বলার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। পরের দিন সকালে আমি অফিস বেরিয়ে যাই। সেদিন অফিসে বসে ভাবি আজ বাড়ি গিয়ে বাবার সঙ্গে অনেক টাইম কাটাবো। সেদিন আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসি। বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমি বাবার রুমে যাচ্ছিলাম, ঠিক এমন সময় সোহিনী আন্টি আমার ঘরে আসেন এবং আমার সঙ্গে কথা বলতে শুরু করে। বিজনেস ডিলের ব্যাপারে জিজ্ঞেস করেন। আমি তখন আন্টিকে সব কিছু বুঝিয়ে বলি। এভাবে সেদিন অফিসের কথা বলতেই টাইমটা কেটে যা। আর রাতের বেলা বাবার সঙ্গে দেখা করতে যায়নি। পরের দিন সকালবেলা আমি তাড়াতাড়ি করে যাই বাবার সঙ্গে দেখা করতে। সোহিনী আন্টি আমার হাত ধরে সাইটের দিকে নিয়ে আসেন এবং বলে, কেন তুমি বারবার বিরক্ত করার জন্য তোমার বাবার ঘরে যাচ্ছ? সে এখন আরাম করছে। আমি আন্টিকে বলি আমাকে 1-2 বার দেখা করতে দেন, বাবার সঙ্গে অনেক জরুরি কথা আছে। সোহিনী আন্টি আমার কোনো কথা শোনেনি। সে বলে তোমার বাবা এক্ষুনি ওষুধ খেয়ে ঘুমিয়েছেন, পরে দেখা করবে। আমি সেদিন সেখান থেকে চলে যাই। সেদিন রাতের বেলা অফিস থেকে বাড়ি এসে আমি আগে তাড়াতাড়ি যাই বাবার সঙ্গে দেখা করতে। আমার কেমন যেন একটা মনের মধ্যে ফিল হচ্ছিল, আমার মনে একটা ভয় হচ্ছিল। সেদিন আমি বাবার ঘরে ঢুকতে যাচ্ছিলাম, আর সোহিনী আন্টি আমার সামনে এসে দাঁড়ায় আর বলে, এখন ঘরের মধ্যে যাবেন, তোমার বাবা ঘুমিয়ে আছে। আমি আন্টিকে বলি, আজ ঘরে ঢুকবি, আমি বাবার সঙ্গে দেখা করবি। সোহিনী আন্টি যেই আমার হাত ধরতে যাবে, আমি তাকে ধাক্কা দিয়ে পেছনের দিকে ফেলে দিই এবং ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘরে ঢুকতেই দেখি ভেতরে কেউ নেই। আমি অনেক বেশি ভয় পেয়ে যাই বাবার জন্য। ঘরের ভিতরে ঢুকে আমি তাকে জিজ্ঞেস করি, বাবা কই? সোহিনী আন্টি তখন চোখ দেখে একটা ইশারা করে। ঠিক সেই সময় ঘরে চাকরটা আমাকে জড়িয়ে ধরে ও হাত বেঁধে ফেলে। আমি তখন বলি, ছাড়ো আমাকে, বাবা কোথায়? এটা বলো, কি করেছ তুমি বাবার সাথে? সোহিনী আন্টি তখন একটা পেপার আমার সামনে নিয়ে আসে আর বলে, এটার মধ্যে তাড়াতাড়ি সাইন করো, না হলে তোমাকে ও তোমার বাবার কাছে পাঠিয়ে দেব। আমি তাকে জিজ্ঞেস করি, এটা কিসের কাগজ আর আমি এটাতে কেন সাইন করব? সোহিনী আন্টি তখন বলে, এটা সম্পত্তির কাগ, যে সম্প্রতি তোমাকে তোমার বাবা তোমার নামে করে দিয়েছে, এটা আমার নামে করে দা। তবে তোমার বাবাকে ফিরে পাবে, না হলে তোমাকেও সেখানেই পাঠিয়ে দেব যেখানে তোমার বাবাকে পাঠিয়ে দিয়েছি। আমি তাকে বলেছি, তুমি একটা বাজে মেয়ে, আমার বাবা তোমাকে কত ভালোবাসে, তোমাকে এই বাড়ির রানী বানিয়ে রাখত, আর তুমি আমার বাবার সাথে এই রকম ব্যবহার করছো কেন? তুমি এরকম করলে বাবার সাথে? সোহিনী আন্টি তখন বলে, ওই বুড়োকে আমি শুধুমাত্র টাকার জন্যই বিয়ে করেছি, আমি তাকে ভালোবাসি না। আমি তো তোমাকে যখন আমাদের বাড়িতে প্রথম দিন দেখেছিলাম সেদিনই পছন্দ করেছিলাম, কিন্তু আমি জানতাম না আমার বুড়ো বর সমস্ত সম্পত্তি তোমার নামে করে দেবে। আমি বুড়োকে বলতাম একটা অচেনা ছেলেকে নিজের সম্পত্তির মালিক করন, কিন্তু ওই বুড়ো আমার কোনো কথা শোনেনি। আমি চেয়েছিলাম বুড়োর সব সম্পত্তি যাতে আমার নামে হয়ে যা, কিন্তু আমার কোনো প্ল্যান সাকসেস হয়নি। আমি ভেবেছিলাম আমার সুন্দর চেহারায় তোমাকে নিজের দিকে আকর্ষণ করব, কিন্তু তুমি আমাকে কোনো দিন পাত্তা দাওনি। তাই আমি এই প্ল্যানটা করেছি, তোমার বাবাকে প্রত্যেক দিন একটু একটু করে মাছের তরকারির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম, যাতে সে তিলে তিলে মরে যা। একদিন আমি যখন তার মাছের তরকারিতে ঘুমের ওষুধ মিশিয়ে নিচ্ছিলাম, তখন সে দেখে ফেলে এবং বুঝতে পারে আমি তার সঙ্গে খারাপ কিছু করছি। তাই আমি তাকে সেই জায়গায় পাঠিয়ে দিয়েছি। তুমি যদি তাড়াতাড়ি সম্পত্তি আমার নামে না করো, তাহলে তোমাকেও আজ মেরে ফেল। আমি সোহিনীর কথা শুনে এত বেশি ভয় পেয়েছিলাম যে বুঝতে পারছিলাম না কি করব। মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি খুব বিপদের মধ্যে ছিলাম। চাকরটা আমার গলার মধ্যে ছুরি লাগিয়ে রেখেছিল। ঠিক সেই সময় পেছন দিক থেকে আওয়াজ আসে। আমি পেছনে ঘুরে দেখি কাজের মাসি পুলিশকে সঙ্গে করে নিয়ে এসেছে। তখন পুলিশ চাকর ও সোহিনীকে অ্যারেস্ট করে এবং পুলিশ তাদেরকে জিজ্ঞেস করে, বাবা কোথা? বাবার ঘরের মধ্যে একটা গুপ্ত দরজা ছিল, সেই ঘরের ভিতরে বাবাকে হাত মুখ বেঁধে ধরে রেখেছিল। আমি তাড়াতাড়ি করে বাবাকে সেখান থেকে বের করে হসপিটালে নিয়ে যাই। বাবা সেখানে চিকিৎসা হয়। কিছুক্ষণ পরে বাবার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পরে বাবা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। কাজের মাসি আমার সাথে এসেছিল হসপিটালে। সে আমাকে বলে, সাহেব আমাদের জন্য অনেক করেছেন। আমি যেদিন বুঝতে পেরেছিলাম সোহিনী ম্যাডাম সাহেবের সঙ্গে ভালো ব্যবহার করছে না, তখনই আমি সোহিনী ম্যাডামের ওপর নজর দিতে লাগি এবং সোহিনী ম্যাডাম সাহেবের যখন হাত পা বেঁধে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছিল, তখনই আমি পুলিশকে ফোন করেছিলাম, বলে না ভালো মানুষের সঙ্গে সবসময় ভালোটাই হয়। সোহিনী আর চাকরের জেল হয়, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না। তারপর আমি বাবাকে নিয়ে বাড়ি চলে যাই। বাবা আমায় একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেয়। আমার বাবা, আমি, আমার বউ এবং কাজের মাসি, এখন আমরা সবাই মিলেমিশে একসঙ্গে একটা পরিবারের মতো থাকি। এরকম অনেক দৃষ্টান্ত পৃথিবীতে অমর হয়ে আছে, যে শুধু রক্তের সম্পর্কই আপন হয় না, হৃদয়ের সম্পর্ক অনেক সময় রক্তের চাইতেও বেশি আপন হয়। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।